আসসালামু আলাইকুম। ওড়িশার লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা টেবুলার অ্যানালাইসিস এর চতুর্থ ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রবলেম 5 সলভ করব। আর এই অঙ্কগুলো করলেই আপনাদের সব নিয়ম হয়ে যাবে। সরি, প্রবলেম 5 না, প্রবলেম 4 করব। হ্যাঁ, প্রবলেম 4 এটা করলেই সব নিয়ম শেখা হয়ে যাবে। বাকিগুলো আপনারা বাসায়, প্রবলেম 4 তো করানো হয়নি, বাসায় প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু সময় কম, এক চ্যাপ্টারের উপরে তো বেশি সময় দেওয়া যাবে না। প্রবলেম 4, প্রতিষ্ঠানের নাম হলো মিস্টার জামান। কিছু ট্রানজ্যাকশন আছে, মোটামুটি 8টা ট্রানজ্যাকশন আছে। উপরে বলছে ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশনস শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। ট্রানজ্যাকশন অকার্ড ইন দ্য বুক অফ মিস্টার জামান। বলছে যে নিজের যে লেনদেনগুলো, এগুলো টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে দেখাও জামানের বইতে। তাহলে ছক কি করতে হয় সেটা আমরা জানি, ছক আইগা ফেলতেছি। আগের 4টা ক্লাস অবশ্যই ভিডিও সেভ করা আছে, আপনারা অবশ্যই আগের 4টা ক্লাসের ভিডিও দেখে নেবেন। না দেখে করতে গেলে দেখা যাবে কি এই অঙ্কটা বেশি বুঝতেছেন না। কি কি ঘর করব? ফার্স্টে করব ডেটের জন্য একটা ঘর এদিকে, আর এদিকে করব রিমার্কসের জন্য। আর মাঝখানে একটা সমান সমান চিহ্ন দেওয়ার জন্য, ইকুয়াল দেওয়ার জন্য একটা ঘর করব। আর এইদিকে 2 ভাগ করে নিব। উপরটার সমীকরণ লেখার জন্য এ সমান সমান এল প্লাস ওই, আর সম্পদ এবং দায়ের জন্য আলাদা, অ্যাসেট এবং লাইব্রেরির জন্য 2টা ঘর। এই দিক থেকে শুরু করি। এখানে 2টা ঘর হয় সবসময়, একটা হলো অ্যাকাউন্টস পেবল আর একটা হলো ক্যাপিটাল। আরেকটা ঘর হয় নোটস পেবলের। কিন্তু আমরা এই প্রশ্নটা পড়ে দেখতেছি মোটামুটি 7টা ট্রানজ্যাকশন, 7টা ট্রানজ্যাকশন মধ্যে কোনো নোটস পেবল, 8টা ট্রানজ্যাকশন আছে কোনো নোটস পেবল শব্দ নাই। শব্দ যেহেতু নাই, তো নোটস পেবলের কোনো ঘর হবে না। অ্যাসেটের কয়টা ঘর হবে সেটা আমার দেখতে হবে। অ্যাসেটের ঘর আমরা প্রথমেই, তারা বলতেছে 1 নাম্বার ট্রানজ্যাকশনে স্টার্ট বিজনেস ব্রিং 1 লাখ ক্যাশ, ক্যাশের ঘর হবে, এটা বুঝে পারলাম। ইনভেন্টরি মজুদ মাল, এই শব্দটা কিন্তু আগে পাইছিলাম না, আজকে পাইলাম ফার্স্ট। ইনভেন্টরি আমি সংক্ষেপে লিখতেছি। ফার্নিচার ইকুইপমেন্ট, ফার্নিচার ইকুইপমেন্ট। আচ্ছা, হইল কয়টা? 4টা। আরও কোনো ঘর আছে কিনা? আমরা অ্যাকাউন্ট রিসিভেবল দিলামই না এখনো, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরও হবে। ঘর শর্ট পড়তেছে, আরও ঘর করার জায়গা দরকার ছিল আমাদের। একটা কাজ করি, এটা একটু মুছে ফেলি। প্রিপেড রেন্টের একটা ঘর হবে, কীভাবে বুঝলাম? 3 নাম্বার এন্ট্রিতে, আমরা তো পুরো সম্পূর্ণ প্রশ্নটা পড়ে নিব আগে। 3 নাম্বার এন্ট্রিতে বলছে 3 মান্থস রেন্ট, টাকা 15,000 আর পেইড ইন অ্যাডভান্স। কখনো যদি এরকম অ্যাডভান্স, অগ্রিম দেয়া হয়, সেক্ষেত্রে একটা আলাদা ঘর করতে হবে। অগ্রিম অ্যাডভান্সের একটা ঘর আলাদা করতে হবে, কারণ অ্যাডভান্সও সম্পদ। আজকে এই অঙ্কটা করানোর কারণ হলো অ্যাডভান্স অথবা প্রিপেড, আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, প্রিপেড রেন্ট অথবা অ্যাডভান্স রেন্ট।
এটার জন্য আলাদা একটা ঘর করতে হবে। যদি প্রশ্নে অ্যাডভান্স লেখা থাকে, 6টা আইটেম লিখেছিলাম: ক্যাশ, ইনভেন্টরি, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাডভান্স বা প্রিপেড, আর একটা ছিল সাপ্লাই। কিন্তু এখানে সাপ্লাই পরিবর্তে ফার্নিচার দেওয়া আছে। ইকুইপমেন্ট, ফার্নিচার প্রায় কাছাকাছি জিনিস। ইকুইপমেন্ট হলো অফিসের সরঞ্জাম, অর্থাৎ কম্পিউটার, ফ্যান, তারপরে স্টিলের আলমারি, এই টাইপের জিনিস। আর ফার্নিচার হলো চেয়ার, টেবিল, এই টাইপের। দুইটাই ফিক্সড অ্যাসেস। তাহলে এইরকম ঘরটা আগে আমরা সাজাই নিব সম্পূর্ণ প্রশ্ন পড়ার পর। এরপর অঙ্ক শুরু করব। অঙ্কে আমরা প্রথম প্রশ্ন করতে যাচ্ছি। স্টার্ট, 1 নম্বর আইটেমটা করতেছি। এখানে 1 দিব, যেহেতু ডেট নাই এখানে। স্টার্ট বিজনেস, ব্রিং টাকা 1 লাখ ক্যাশ, ক্যাশের ঘরে 1 লাখ লিখব। পরে হচ্ছে ইনভেন্টরি 2 লাখ, মানে দোকানে মজুদ মাল আছে 2 লাখ টাকার। ফার্নিচার 1 লাখ, ইকুইপমেন্ট 1 লাখ। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু তফাৎ আছে। আগের অঙ্ক যেগুলো করছিলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার মানুষ, তারা সেবা দিত, টাকা পাইতো। কিন্তু আজকের অঙ্কটা আমাদের ইনভেন্টরি, মানে মজুদ মাল, মানে দোকানের অঙ্ক করতেছি। দোকান থেকে মাল বেচবো, বেচা লাভ করব। আর এই পাশ দিয়ে কিচ্ছু দেওয়া নাই। তাহলে এই সবগুলো যোগ করলে এই মূলধনের টাকা, ক্যাপিটাল টাকাটা চলে আসবে 5 লাখ। কীভাবে পেলাম এটা? যেটা দেওয়া না থাকে, শুধু অ্যাসেটগুলো দেওয়া থাকে, সবগুলো অ্যাসেট যোগ করব, যোগ করে ক্যাপিটালে বসাই দেব। এটার নাম হলো ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। প্রথম দিকে দেওয়া থাকে। চলে যাচ্ছি 2 নাম্বার আইটেমে। পারচেজ অফ গুডস অন অ্যাকাউন্ট, ধারে মাল ক্রয় করা হলো 20,000। গুডসই মানে ইনভেন্টরি, গুডস মানে ইনভেন্টরি। কিনছি ইনভেন্টরি কিনলে ইনভেন্টরি বাড়লো, 2 লাখ টাকার ইনভেন্টরি বেড়ে গেল। ধারে কিনছি বলতেছে পারচেজ গুডস অন অ্যাকাউন্ট, ধারে কিনছি। ধারে কিনলে 2 লাখ টাকার মাল তো নিয়ে আসলাম কিনা, টাকা দিতে হবে নিশ্চয়ই। দিতে গেলে অ্যাকাউন্টস পেবল, টাকা যদি কেউ পায় তাহলে অ্যাকাউন্টস পেবল। এটা তো আমরা আগেই শিখছিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমরা চলে যাব কোথায়, লেকচার শিটে রুলে দেখেন, অ্যাসেট কিনলে অ্যাসেট বেড়ে যাবে, আর ধারে কিনলে অ্যাকাউন্টস পেবল বেড়ে যাবে। যদি নগদে কিনেন তাহলে ক্যাশ কমে যাবে। বিষয়টা এরকম, আপনি আপনার দোকানের জন্য মাল কিনে নিয়ে আসছেন, নগদে কিনে নিয়ে আসতেন, যদি মাল পেয়ে যেতেন, বিনিময়ে আপনার পকেট থেকে টাকা কমে যেত, ক্যাশ বাক্স থেকে টাকা কমে যেত। টাকা যদি না দেন তাহলে পাওনাদার, অ্যাকাউন্টস পেবল বেড়ে যাবে, দায় বেড়ে যাবে। না বুঝলে অবশ্যই সরাসরি প্রশ্ন করবেন। আর আপনাদের যদি পার্সোনাল কোনো কোয়েশন থাকে তাহলে জুমে যারা পড়তেছেন তারা কোয়েশন করতে পারবেন যে এই প্রশ্নটা, এই অংশটা বুঝে নেই। চলে যাচ্ছি 3 নাম্বার আইটেমে। 3 নাম্বার আইটেমে বলছে 3 month rent 15,000 were paid in advance। 3 মাসের বাড়ি ভাড়া অগ্রিম দিলাম। বাড়ি ভাড়া তো আমরা 1 মাসের অগ্রিম দিতে পারি, বা বাড়ি ভাড়া আমরা 1 মাসে দিতে পারি। 3 মাস দেওয়া নয়, বেশি দিয়ে দিছি, অগ্রিম হিসাবে 3 মাস দিয়ে দিছি। তাহলে আমাদের অগ্রিম হইলে টাকা তো কমে গেল, 15,000 টাকা শেষ, চলে গেছে। কই গেছে? অ্যাডভান্স অথবা প্রিপেড রেন্টের জায়গায় ঘর করছি সেই জায়গায় গেছে। তাহলে আমাদের এরকম যদি আমরা অগ্রিম কোনো খরচ করে থাকি সেটার জন্য আলাদা ঘর হবে, সেই জায়গায় যাবে যে অগ্রিম সম্পদ বেড়ে গেল, নগদ টাকা কমে গেল। না বুঝলে কোয়েশ্চেন করতে পারে। 4 নাম্বার, সোল গুডস ফর ক্যাশ, পণ্য নগদে বিক্রি করলাম 1 লাখ টাকার, আর সেটা খরচ ছিল 80,000। একটু বুঝে নিই আমরা ভালো করে। আপনি মাল বিক্রি করছেন 1 লাখ টাকা, টাকা তো নগদ পেয়ে গেছেন 1 লাখ, ক্যাশ বাক্সে 1 লাখ যোগ করে ফেললেন।
কয় টাকার মাল বিক্রি করছেন? ৮০,০০০ টাকার মাল বিক্রি করেছেন কত? ১,০০,০০০ টাকায়। আপনার জিনিস কমছে, দোকান থেকে জিনিস কমছে ৮০,০০০ টাকার, ব্র্যাকেট লিখে আছে কস্ট ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকার মাল, যখন ৪ লাখ টাকার মাল ছিল, ৮০,০০০ টাকার মাল দিয়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন। লাভ ছাড়া তো বেচেন নাই। যাদেরকে দিচ্ছেন তাদের কাছে কত নিয়েছেন? ১,২০,০০০ টাকা আপনার লাভ হয়ে গেল। লাভ কই লিখতে হয়? ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, রেভিনিউ। আবার বলতেছি বিষয়টা, আপনার ধরেন কাপড় আছে, ৮০,০০০ টাকার কাপড় বিক্রি করছেন। এখন ৮০,০০০ টাকার কাপড় যে বিক্রি করছেন, এগুলার আসল দাম হলো ৮০,০০০। আপনি তো যে দামে কিনছেন এই দামে বেচবেন না, আপনি দাম বাড়িয়ে লাভ সহ বিক্রি করছেন কত? ১,০০,০০০ টাকা। তো ১,০০,০০০ টাকার মাল বিক্রি করছেন, খরচ পড়ছিল ৮০,০০০, ২০,০০০ টাকা লাভ। লাভ সবসময়, আয় সবসময় কোথায় আসে? ক্যাপিটালে, প্রফিট। বা প্রফিট লিখতে পারেন রেভিনিউ না লিখে। এটা করার আরো নিয়ম আছে, এটা সহজ নিয়ম দেখাচ্ছি। তাহলে মাল বিক্রি করলে সবসময় মাল কি কমবে, আর হয়তো নগদ বাড়বে, নাহলে বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়বে, আর কি অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। ৫ নাম্বারে চলে গেলাম, ৪ নাম্বার বুঝে ফেললে ৫-এ যাচ্ছি। ৫-এ বলতেছে পে টাকা 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট অফ ট্রানজ্যাকশন 2। ট্রানজ্যাকশন 2-এ এক লোকের কাছে 2 লাখ টাকার মাল নিয়ে আসছিলাম কিনে, ওই লোককে ফুল সেটেলমেন্ট আর কি বলছি, ভাই আর টাকা পয়সা দিতে পারবো না, সব কিছু সেটেলমেন্ট কইরা আমি আপনাকে ১,৮০,০০০ টাকা দিলাম। সেও সেটা রাজি হইলো, ১,৮০,০০০ আমার পকেট থেকে গেল। ১,৮০,০০০ চলে গেল। এই লোক পাইতো কত? ২ লাখ। সেও মানে আপনি আমার কাছে আর কোনো টাকা পান না, ফুল সেটেলমেন্ট মানে আর টাকা পয়সা নাই। দেখেন এই ক্ষেত্রে ২ লাখ টাকার ঋণ আমি দিলাম কত? ১,৮০,০০০ টাকা দিয়ে। এতে আমার ২০,০০০ টাকা কিন্তু লাভ হয়ে গেল। ২০,০০০ টাকা যে লাভ হলো, এটা কি আমাদের এক ধরনের আয়। এটার নাম হলো ডিসকাউন্ট রেভিনিউ বা সেলস ডিসকাউন্ট, না এটা পারচেজ ডিসকাউন্ট, সরি, পারচেজ, শুধু ডিসকাউন্ট রেভিনিউ লাইন তারা ভালো হবে। কয় নাম্বারটা করতেছি আমরা? ৫ নাম্বারটা পেইড করলাম ১,৮০,০০০ টাকা। ১,৮০,০০০ টাকা দিছি আমি, কিন্তু ১,৮০,০০০ পাই নাই। আবার বুঝে নিন, ১,৮০,০০০ টাকা আমি দিছি, পাইতো কত? ২ লাখ। দিছি কত? ১,৮০,০০০। ২০,০০০ টাকা কিন্তু আমার লাভ হয়েছে। আয় হলে তো কি লিখতে হবে? রেভিনিউ, ডিসকাউন্ট রেভিনিউ লিখতে হবে। আমি যদি উল্টা বেশি দিতাম, সেক্ষেত্রে লিখতাম কি? এক্সপেন্স। আশা রাখি বুঝতে পারছেন। বইগুলোতে অনেক ধরনের ভুল থাকতে পারে, বিশেষ করে ব্যতিক্রম টাইপের বই সাজেশনগুলোতে অনেক ভুল থাকে বেশি। আচ্ছা, এরপর আমরা ৬ নাম্বারে চলে যাচ্ছি। ৬ নাম্বার বলতেছে সেলস গুডস অন ক্রেডিট 2 লাখ, কস্ট 1,50,000। এবারও মাল বিক্রি করছি 2 লাখ টাকার, কিন্তু এবার নগদে না, বাকিতে মাল বিক্রি করলে কোথায় আসবে? অ্যাকাউন্ট রিসিভেবলে আসবে। নগদে আসলে এখানে আসে, বাকিতে আসলে এই জায়গায় আসে। 2 লাখ টাকার মাল বিক্রি করলাম, খরচ হলো মাত্র 1.5 লাখ, 50,000 টাকা লাভ, প্রফিট। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই দিই। আগের বার মাল বিক্রি করছিলাম, একটু খেয়াল করে দেখেন, 1 লাখ টাকার মাল বিক্রি করছিলাম, কিনা পড়ছিল 80,000 টাকা, 20,000 টাকা লাভ হয়েছিল।
নগদে বিক্রি করার ফলে কোথায় লিখছি? ক্যাশের ঘরে। ধারে বিক্রি করার ফলে ক্যাশের ঘরে না লিখে লিখবো কোথায়? অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে ঘরে। আর বাকি দুইটা জিনিস একই জায়গায় থাকলো, একটা ইনভেন্টরি ঘরে থাকলো আর একটা ক্যাপিটালের ঘরে থাকলো। এটা হলো আপনার আগেরটা ক্ষেত্রে আপনি এটা বুঝতে পারলেন। আর এটা ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। আপনি 2 লাখ টাকা মাল বিক্রি করছেন, এক লোকের কাছ থেকে 2 লাখ টাকা আপনি পান, সে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল যাইলে তার কাছে হয়তো 2-4 দিন পরে আপনি টাকাটা পাবেন। তাহলে এইটা আপনার অ্যাসেট হয়ে গেল, সম্পদ। আপনার দোকান থেকে মাল কমলো কয় টাকার? 1,50,000 টাকার। তাহলে এই দুইটা ডিফারেন্স, যে 1,50,000 টাকার মাল বিক্রি করলাম 2 লাখ টাকায়, 50,000 টাকা আমার প্রফিট হয়ে গেল। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। এরপর চলে যাচ্ছি 7 নাম্বার এন্ট্রিতে। এই চ্যাপ্টারটা একটু কঠিন, এরপরে যেটা শুরু করবো নেক্সট ক্লাসে সেটা ইনশাআল্লাহ সহজ হবে। 1,80,000 টাকা ক্যাশ করছি আমরা। এই 7 নাম্বারে বলতেছে রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস অফ ট্রানজ্যাকশন 6 লেস 10% ডিসকাউন্ট। অর্থাৎ 6 নাম্বারে যে এই যে বলছিলাম কয়েকদিন পর টাকা দিবে, ওই 2 লাখ টাকা লোক আসছে, আইসে আমাকে টাকা দিয়ে দিছে আজকে, কিন্তু টাকা দেওয়ার সময় আমরা তাকে 10% মাফ করছি। যেমন ধরেন আপনি যখন এই পণ্য বিক্রি করবেন বা কিনতে যান দোকানে, দোকানদার যে দাম বলে এই দামে কিন্তু আপনারা কিনেন না, ফিক্সড প্রাইসে কিনা হয় না, বলা হয় কি ভাই কিছু কম রাখেন। অথবা দোকানে যেগুলো ফিক্সড প্রাইসের দোকান সেখানেও লেখা থাকে 10% ডিসকাউন্ট, যে কিনলে আপনি টাকা দিলে 10% কম পাবেন, এরকম ডিসকাউন্ট বলছে। তাহলে সে তো আর 2 লাখ দিবে না, দিবে 10% কম। 2 লাখের 10% কত আসে? 20,000 টাকা। 2 লাখ ইন্টু 10%, 20,000 টাকা সে কম দিল। দিল কত তাহলে? 1,80,000 টাকা দিল। 1,80,000 পাইলে আপনার ক্যাশ বাক্সে 1,80,000 বাইরে গেল। আর এই লোকের কাছে তো আর দাবি করতে পারবে না, সে শেষ, তার টাকা শেষ। দেনাদার অ্যাকাউন্টে 2 লাখ কমাই দিলাম আমি, আর 1,80,000 টাকা আমার ক্যাশে বেড়ে গেল। কিন্তু এখানে কিন্তু আপনার 20,000 টাকা ক্ষতি হয়েছে বা খরচ হয়েছে, কারণ 2 লাখের জায়গায় পাইতেছেন 1,80,000। এই যে 20,000 টাকা ক্ষতি বা খরচ হইলো, এটার নাম হলো, যে কোনো খরচ বা ক্ষতিগুলো কোথায় লিখতে হয়? ক্যাপিটাল লিখতে হয়। এটার নাম হলো ডিসকাউন্ট এক্সপেন্স। ডিসকাউন্ট এক্সপেন্স। চলে গেলাম আমরা 8 নাম্বার ট্রানজ্যাকশনে। 8 নাম্বার ট্রানজ্যাকশনে বলতেছে 1 month rent is to be treated as expense। 1 মাসের ভাড়া এক্সপেন্স, খরচ হয়ে গেছে। স্বাভাবিক, আপনি বাড়ি ভাড়া নিয়েছেন, ধরেন আপনি এক বাসায় ভাড়া নিয়েছেন, 15,000 টাকা দিয়েছেন 3 মাসের জন্য, 1 মাস থাইকে ফেললেন, তাহলে এখন কি আর ওই লোকের কাছে বলেন ভাই আমি থাকবো না, টাকা দিয়ে দেন? সে 15,000 ফেরত দিবে? সে দিবে 10,000 ফেরত, কারণ 5,000 তো আপনি থাইকে ফেলছেন। এখানেও এই ঘটনা ঘটছে, 1 মাসের বাড়ি ভাড়া এক্সপেন্স হয়ে গেছে, খরচ হয়ে গেছে। 3 মাসে যদি 15,000, তাহলে 1 মাসের উপর 5,000 টাকা, 5,000 টাকা খরচ হয়েছে, এক্সপেন্স। এক্সপেন্স সবসময় কোথায় যায়? ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয়। রেন্ট এক্সপেন্স। আবার বুঝাইতেছি, মালিকের কাছে 15 পাইতাম, কিন্তু মালিক এখন আর 15 দিবে না, 5,000 টাকা কেটে রাখছে। 5,000 টাকা আমি কমাই দিলাম এখান থেকে, আমার এখন 15,000 টাকার সম্পদ নাই, আছে কত হাজার? 10,000। 5,000 টাকা বাড়ি ভাড়া হিসাবে শেষ হয়ে গেল, এটা ফেরত পাওয়া যাবে না। আর যেটা শেষ হয়ে যায় ফেরত পাওয়া যায় না, এটা কি বলে? এক্সপেন্স। ওই এক্সপেন্স কোথায় দেখাতে হয়? ক্যাপিটালে দেখাতে হয়, মাইনাস হিসাবে। সকল প্রকার এক্সপেন্স মাইনাস দেখাতে হবে, তাহলে এইভাবে দেখাতে হবে এটা। এখন যোগ করে ফেলবো, বেসিক রুল শেষ। এখন আপনাদের উচিত বই থেকে সবগুলো অঙ্ক করে আমাকে বলা যে স্যার এই অঙ্কটা পারি নাই, সেই অঙ্কটা পারি নাই, করে দেন, আমি ইনশাল্লাহ করে দিব। আর আরেকটু ক্লিয়ার করে দিই বিষয়টা, প্র্যাকটিস কি জিনিস। এই গতকালকে স্ট্যাটিস্টিক্স এক্সাম হয়েছে আপনার ঢাকা ইউনিভার্সিটি
মাস্টার্স 9টা অঙ্ক আসছে, 9টাই আমার শীট থেকে আসছে, কমন পড়ছে আর কি। কিন্তু অনেক ছাত্র অনেক ভালো রেজাল্ট করছে, আবার অনেক ছাত্র আনসার করতে পারেনি, কিন্তু পড়ছে কিন্তু আমার কাছে, এবং কমনও পড়ছিল। না পারার কারণ কি? একমাত্র হলো প্র্যাকটিস। পারা অঙ্ক আপনি পরীক্ষা হলে পারবেন না যদি প্র্যাকটিস না করেন। নিয়ম তো সব শিখিয়ে ফেলছি, এখন বই থেকে আপনি 2-4টা অঙ্ক করেন, প্র্যাকটিস করেন, বিভিন্ন সালের অঙ্কগুলো দেখেন। না পারলে তো আমি আসি, আমাকে বলবেন। তাহলে এই চ্যাপ্টার শেষ। নেক্সট চ্যাপ্টার আমরা জার্নাল 1-2 দিন জার্নাল করে লেজার করে পরে অ্যাডজাস্টিং শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।